দেখো, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপকামিং বিভিন্ন এক্সাম গুলোর জন্য। তো আজকের মেন ফ্যাক্ট হচ্ছে যে আজকে যে ক্লাসটা তোমাদের হবে সেটা কারেন্ট টপিকের ওপর হবে, মানে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে তার সাথে যে স্ট্যাটিক গুলো রিলেটেড থাকে, এরকম প্রশ্ন কিন্তু আমরা সচরাচর দেখছি বিভিন্ন রেলের যে এক্সাম গুলো বর্তমানে দিচ্ছে সবাই। সেখানে একটা কথাই শুনছি যে স্যার জিকে পার্টটা খুব কঠিন চলে এসেছে। কেন জিকে পার্টটা কঠিন চলে এসেছে? কারণ এখান থেকে যে কোশ্চেন গুলো থাকছে সেই কোশ্চেন গুলো একটু হার্ড হয়ে যাচ্ছে, কারেন্ট রিলেটেড হচ্ছে। কারেন্ট রিলেটেড স্যার করছি না, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি না বলে আমাদের একটু কঠিন লাগছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স একটু পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে কিভাবে তোমরা স্ট্যাটিক গুলা মেনটেন করবে, স্ট্যাটিক গুলা পড়বে, সেটাও তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো আহ, তোমরা কে কে এখন আপাতত রেলের কনস্টেবল আর ইয়েটা দিয়েছো, এসআইটা দিয়েছো? রেলের কনস্টেবল, আরপিএফ, পুলিশের কনস্টেবল কারা কারা এক্সাম দিলে? রেল কেমন কোশ্চেন এসছে রে? জিকেটা কেমন পার্ট এসছে? জিকের পার্টটা কেমন এসছে? সব কারেন্ট অ্যাফেয়ার? তো আশা করছি, হ্যাঁ, আশা করছি 2024 কারেন্ট অ্যাফেয়ার। আশা করছি যে গ্রুপ ডি এবং তোমার এনটিপিসি হবে সেখানেও কিন্তু রেল কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ছাড়বে না। কারেন্ট অ্যাফেয়ার্সে মানে বিগত বছরগুলোতেও আমরা দেখেছি কারেন্ট টপিক আর স্ট্যাটিকটার উপরে সব থেকে বেশি প্রশ্ন আছে রেলের। ঠিক আছে? হ্যাঁ, কারেন্ট টপিকের উপর থেকে যে স্ট্যাটিক গুলো থাকে সেইগুলো থেকেও তো কোশ্চেন আসছেই। এছাড়া পুরোপুরি ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন আজকের বলছে, সংবিধান গ্রহণের 75তম বার্ষিকী স্মরণে কোন দুটি বই প্রকাশ করা হয়েছিল? কোন দুটি বই প্রকাশ করা হয়েছিল? সংবিধান গ্রহণের 75তম বার্ষিকী পালন করা হলো। তো এখানে কোন দুটি বই সেই 75তম বার্ষিকী পালনে কোন দুটো বই প্রকাশ করা হয়? কোন দুটি বই প্রকাশ করা হয়? কনস্টিটিউশন অ্যান্ড জাস্টিস অ্যান্ড হিস্টোরি অফ দ্য কনস্টিটিউশন। অপশন বি, দ্য মেকিং অফ দ্য কনস্টিটিউশন এট এ গ্লান্স and the making of the Indian Constitution and its glorious journey. অপশন সি তে বলছে paths of the Constitution and scope of the Constitution. অপশন ডি তে বলছে historical development of the Constitution and pillars of the Constitution. বলো, 75তম আমাদের 75তম সংবিধান গ্রহণের 75তম বার্ষিকী পালন করা হলো কোন বছর বলো তো? 2024 না 25? কে বলতে পারবে? 2024 সাল না 25 সালে? 2024 সালে না 25 সালে 75তম বার্ষিকী পালন করা হলো? বলো, 2024 সালে না 25 সালে 75তম বার্ষিকী পালন করা হলো? রাইট। সঠিক অ্যান্সার হচ্ছে 2024 সালে 75তম বার্ষিকী পালন করা হলো, তাই না? 2024 সালে 75তম সংবিধান গ্রহণের বার্ষিকী পালন করা হলো। তো কোন বইটা, কোন দুটো বই এই 75তম এই সংবিধান যে গ্রহণ করা হয়েছে, সংবিধান তৈরি হয়েছে, তো কোন বই দুটো মানে প্রকাশ করা হয়েছে? কোন বই দুটো প্রকাশ করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে, হ্যাঁ, অপশন বি, দ্য মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এট এ গ্লান্স। দ্য মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এট এ গ্লান্স and the making of the Indian Constitution and its glorious journey. এই দুটো বই, ঠিক আছে, এই দুটো বই প্রকাশ করা হয় 75তম বার্ষিকীতে। এই দুটো বই প্রকাশ করা হয়। তো আমরা এক ঝলকে কিছু জিনিস দেখে নেব। দেখো, এটা দেখা যাচ্ছে? মোটামুটি দেখা যাচ্ছে তো লেখাটা? তো আমরা কত সালে আমাদের এই সংবিধান গৃহীত হয়? 1949 সালে কত তারিখে? 26শে নভেম্বর, তাই না? দেখো, 1949 সালের 26শে নভেম্বর এটা গৃহীত হয়।
75 অ্যানিভার্সারি পালন করা হলো 26শে নভেম্বর 2024 তারিখে। 75 অ্যানিভার্সারি পালন করা হলো 26শে নভেম্বর 2024 তারিখে। ওকে, তো এইখানে দেখো কে কে ইভেন্ট পার্টিসিপেন্ট কে কে ছিল। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় এন্ড লোকসভা স্পিকার ওম বিড়লা। ঠিক আছে, ওম বিড়লা, এরা তিনজন মানে ইভেন্ট পার্টিসিপেন্ট ছিল। তো দুটো বই এখানে প্রকাশ পেয়েছে। একটা হচ্ছে টু বুক টাইটেল মেকিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এ গ্লিম্পস অ্যান্ড মেকিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইটস গ্লোরিয়াস জার্নি আর রিলিজ। ঠিক আছে, এছাড়া একটা স্মরণীয় ঘটনা এখানে রয়েছে, সেটা হচ্ছে কপিজ অফ দ্য কনস্টিটিউশন। এই যে কনস্টিটিউশনের যে কপিটা, সেটা হ্যাঁ ইস্যু করা হয়েছে সংস্কৃত এবং মৈথিলি ভাষায় 75তম বার্ষিকীতে। সংস্কৃত এবং মৈথিলি ভাষাতে 75তম বার্ষিকীতে সংস্কৃত এবং মৈথিলি ভাষাতে আমাদের কনস্টিটিউশনটাকে হ্যাঁ ইস্যু করা হয়েছে, অর্থাৎ ভাষায় রূপান্তরিত করা হয়েছে। ঠিক আছে, কোন কোন ভাষায় রূপান্তরিত করা হয়েছে না সংস্কৃত ভাষায় করা হয়েছে এবং মৈথিলি ভাষায় করা হয়েছে। ঠিক আছে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি উত্তরাখণ্ডের কোন জেলায় প্রথমবারের মতো শীতকালীন জাতীয় গেমস উত্তরাখণ্ডে আমাদের ন্যাশনাল গেমস, উইন্টার ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হতে চলেছে। তো প্রথমবারের জন্য সেটা কোন ডিস্ট্রিক্টে উইন্টার ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হতে চলেছে আমাদের উত্তরাখণ্ড ডিস্ট্রিক্টে। তো এটা প্রথমবারের জন্য হচ্ছে শীতকালীন জাতীয় গেমস প্রতিযোগিতা, উইন্টার ন্যাশনাল গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেটা কোন জেলাতে? দেরাদুন, নৈনিতাল, চামোলি ডিস্ট্রিক্ট না আলমোড়া ডিস্ট্রিক্ট? সঠিক অ্যান্সার হবে অপশন সি, চামোলি ডিস্ট্রিক্ট। উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে শীতকালীন ন্যাশনাল গেমস ফার্স্ট টাইমের জন্য অনুষ্ঠিত হবে। তো আমরা দেখব কখন এটা হয়েছে। 2025 সালে 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এটা অলরেডি হয়ে গেছে। আমাদের এই বছরই জানুয়ারি মাসের 28শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 14 পর্যন্ত। ঠিক আছে, ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত এটা হয়েছে। বেশ, ন্যাশনাল স্পোর্টস ফ্ল্যাগ হ্যান্ডেড ওভার বলছেন নভেম্বর 2023 এট দ্য কনক্লুশন অফ দ্য 37th ন্যাশনাল গেমস ইন গোয়া। 35তম যে ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছে সেটা কোথায়? 35তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছে গোয়াতে, আমাদের রাজ্য, সব থেকে ছোট্ট রাজ্য গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, বেশ। তার আগে 36তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছে অক্টোবর 2022-এ গুজরাটে। তাহলে দেখো, গুজরাটে 36তম 2022-এ এবং 37তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছে 2023-এ গোয়াতে। ঠিক আছে, বেশ। এইটা অর্গানাইজেশন অফ উইন্টার ন্যাশনাল গেমস, অর্থাৎ শীতকালীন যে ন্যাশনাল গেমসটা আগে কখনো হয়নি। হ্যাঁ, ঠিক আছে, এটা প্রথমবারের জন্য আমাদের হলো। সেটা হচ্ছে উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে এটা অনুষ্ঠিত হলো। ঠিক আছে, এর ম্যাসকট হচ্ছে মোনাল, যেটা স্টেট বার্ড অফ দা উত্তরাখণ্ড। মোনাল যেটা স্টেট বার্ড অফ দা উত্তরাখণ্ড, অর্থাৎ উত্তরাখণ্ডের রাজ্যের যে জাতীয় পাখি, সেই পাখিটাকেই এই খেলার উইন্টার ন্যাশনাল গেমসের এই খেলার ম্যাসকট করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি 2025 সালে কিউএস এশিয়া র্যাঙ্কিং এ সর্বাধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় কোন দেশে রয়েছে? সর্বাধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় কিউএস এশিয়া র্যাঙ্কিং এ সর্বাধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় কোন দেশে রয়েছে? চীন, ভারত, জাপান না সাউথ কোরিয়া? সর্বাধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে কোন দেশে? চীনে, ভারতে না জাপানে না সাউথ কোরিয়াতে?
সর্বাধিক সংখ্যক বিশ্ববিদ্যালয়, জাপান। সব থেকে বেশি সংখ্যক ইউনিভার্সিটি, সেটা আমাদের গর্ব, ভারতে। অপশন সি, অপশন বি হবে সঠিক অ্যান্সার, ইন্ডিয়া। ইন্ডিয়াতে সব থেকে বেশি সংখ্যায় ইউনিভার্সিটি রয়েছে। ঠিক আছে, সব থেকে বেশি সংখ্যায় ইউনিভার্সিটি কোথায় রয়েছে? ভারতে। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব, দেখো তো টোটাল ইন্ডিয়ান ইনস্টিটিউট, ঠিক আছে, মানে এই যে একটা ওভারঅল এভালুয়েশন করা হয়েছে, টোটাল 984টা ইনস্টিটিউটকে এভালুয়েট করা হয়েছে। ভালো করে দেখো, টোটাল 984টা ইউনিভার্সিটিকে এভালুয়েট করা হয়েছে, তার মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট হচ্ছে 162টা, সব থেকে বেশি। সব থেকে বেশি সংখ্যায় রয়েছে ভারতে ইউনিভার্সিটি, সেটা হচ্ছে 162টা। সেকেন্ড প্লেসে রয়েছে চীন 135, এবং থার্ড প্লেসে রয়েছে জাপান 115টা। দেখে নাও ভালো করে যে 162টা রয়েছে ভারতে, সেকেন্ড স্থানে রয়েছে চীন, 135টা ইনস্টিটিউশন রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে, থার্ড প্লেসে রয়েছে জাপান 115টা। ঠিক আছে, যেটা আগের বছর থেকে মানে 2024 থেকে, লাস্ট ইয়ারের থেকে এই বছরে দেখো 148টা ছিল আগের বছর, এবছরে হয়ে গেছে 162টা। চীনে ছিল 133টা, এবছর হয়ে গেছে 135টা। তাহলে এর ইনক্রিজের থেকে আমাদের ভারতের ইনক্রিজটা বেশি হয়েছে ইউনিভার্সিটির সংখ্যা। ঠিক আছে, তো আমাদের যে টপ 10 ইউনিভার্সিটি রয়েছে, যেটা কিউএস এশিয়ার র্যাঙ্কিং এ, তার মধ্যে সব থেকে মানে বেস্ট ইউনিভার্সিটি সেটা হচ্ছে আইআইটি দিল্লি। সব থেকে কিউএস এশিয়ার র্যাঙ্কিং এ সব থেকে বেস্ট ইউনিভার্সিটি যেটা ভারতের মধ্যে, সেটা হচ্ছে আইআইটি দিল্লি। এটা মানে র্যাঙ্কিং হচ্ছে, এশিয়ার র্যাঙ্ক হচ্ছে 44, এটাই ভারতের মানে সব থেকে বেস্ট ইউনিভার্সিটি বলা হচ্ছে আইআইটি দিল্লিকে। তারপরে হচ্ছে আইআইটি বোম্বাই, আইআইটি মাদ্রাস, আইআইটি খড়গপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, আইআইটি কানপুর, দিল্লি ইউনিভার্সিটি, আইআইটি গুয়াহাটি, আইআইটি রকি অ্যান্ড ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি গুলি আমাদের ভারতের টপ 10 এর মধ্যে রয়েছে। তাহলে টপ 10 এর মধ্যে হাইয়েস্ট রয়েছে আইআইটি দিল্লি, আইআইটি দিল্লির পর হচ্ছে আইআইটি বোম্বাই, তারপরে মাদ্রাস, তারপরে আইআইটি খড়গপুর। চতুর্থ স্থানে রয়েছে, ফোর্থ স্থানে রয়েছে আমাদের ভারতের মধ্যে, ফোর্থ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। ভারতের মধ্যে ফোর্থ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। পরের প্রশ্ন, সম্প্রতি গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ ভারতে কত নম্বর টাইগার রিজার্ভে পরিণত হয়েছে? এর সাথে সাথে বলে রেখে দিন, 1973-তে আমাদের টাইগার রিজার্ভ বা প্রজেক্ট টাইগার চালু হয়, তাই তো? 1973 তো না 71? 1973, রাইট। 1973 সালে ফার্স্ট আমাদের টাইগার প্রজেক্ট চালু হয় 1973 সালে। তো বর্তমানে ভারতে টাইগার রিজার্ভের সংখ্যা হচ্ছে দাঁড়িয়েছে 57টি। বর্তমানে টাইগার রিজার্ভের সংখ্যা, বর্তমানে ভারতের টাইগার প্রকল্প বা ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা হচ্ছে কটা? 57টা, 58টা বেড়েছে আবার 2025-এ, তাহলে বেড়েছে, নতুন করে আবার পেয়েছে। ওকে ওকে, চলো। তো এই যে গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ, এটা ভারতের কততম? 50, 55, 56 না 60? বলতো এই গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, রাইট। ছত্তিশগড়ে অবস্থিত। গুরু ঘাসিদাস তাম্বর পিংলা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত, এবং এটা হচ্ছে তৃতীয়, তাই না? সরি, 56তম
টাইগার রিজার্ভ। বর্তমানে 58টা, বর্তমানে কটা রয়েছে? 58টা টাইগার রিজার্ভ রয়েছে ভারতে। বর্তমানে 58টা টাইগার রিজার্ভ রয়েছে, তার মধ্যে এটা 56তম টাইগার রিজার্ভ। ওকে, তো আমরা একবার দেখে নেবো, এখানে একটু ডেটাটা এখানে ভুল আছে, এটা 58 করবে। ছত্তিশগড়, এটা কোথায় অবস্থিত? প্লেস হচ্ছে ছত্তিশগড়। এটা 2024 নভেম্বরে এটা ইনক্লুড হয়েছে টাইগার রিজার্ভে। টোটাল টাইগার রিজার্ভ অফ ছত্তিশগড়ে রয়েছে 4টে টাইগার রিজার্ভ আছে, ঠিক আছে। তো এখান থেকে আর কি কি আমরা স্ট্যাটিক পাবো? এখান থেকে আর একটা পাবো, যেটা হচ্ছে ইন্ডিয়ার 3rd লার্জেস্ট টাইগার রিজার্ভ, 3 নম্বর, মানে 3টে টাইগার রিজার্ভ, যেটা একদম সব থেকে বৃহত্তম টাইগার রিজার্ভ বলতে পারো। হ্যাঁ, 3rd লার্জেস্ট, 1st লার্জেস্ট হচ্ছে নাগার্জুন সাগর শ্রী শৈলেম টাইগার রিজার্ভ, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 1st লার্জেস্ট টাইগার রিজার্ভ হচ্ছে, লার্জেস্ট, ইন্ডিয়ার লার্জেস্ট টাইগার রিজার্ভ, সেটা হচ্ছে নাগার্জুনা সাগর শ্রী শৈলেম টাইগার রিজার্ভ, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। সেকেন্ড টাইগার রিজার্ভ হচ্ছে, সেকেন্ড লার্জেস্ট টাইগার রিজার্ভ হচ্ছে মানস টাইগার রিজার্ভ, আসামে অবস্থিত। এবং থার্ড, এই জন্যই গুরু ঘাসিদাসটা ইম্পর্টেন্ট, যেটা 3rd টাইগার রিজার্ভ হয়ে গেছে আমাদের, 3rd লার্জেস্ট টাইগার রিজার্ভ। কি বললাম? গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ হচ্ছে আমাদের ভারতের 3rd লার্জেস্ট টাইগার রিজার্ভ প্রজেক্ট, যেটা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, ঠিক আছে। যেটা কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের টোটাল এরিয়া হচ্ছে কত? 2829.38 স্কোয়ার কিলোমিটার, 2829.38 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। পরের প্রশ্ন, রিসেন্টলি GSAT-20 satellite was launched in collaboration with NASA, SpaceX, Roscosmos, না ইউরোপিয়ান স্পেস এজেন্সি। GSAT-N2 কার সহযোগিতায় এটা লঞ্চ করলো? GSAT-N2 কার সহযোগিতায় এই মিসাইলটি লঞ্চ হলো? কার সহযোগিতা? কার সহযোগিতায় এই মিসাইলটি লঞ্চ হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্পেসএক্স। অপশন বি, স্পেসএক্স। পরের প্রশ্ন, রিসেন্টলি হোয়ার ওয়াজ দ্য 55 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, IFFI? সম্প্রতি 55তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব, IFFI ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024, সেটা কোথায় অনুষ্ঠিত হলো? কোন রাজ্যে? মুম্বাই, নিউ দিল্লি, গোয়া, বেঙ্গালুরু। 55তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র উৎসব, 55তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব IFFI 2024 কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক অ্যান্সার হবে অপশন সি, গোয়া। গোয়া রাজ্যে এটা অনুষ্ঠিত হলো, ঠিক আছে। কোথায় অনুষ্ঠিত হলো? গোয়াতে। তো আমরা দেখে নেব এই IFFI 2024-এ বেস্ট ফিল্ম কোনটা? বেস্ট ফিল্ম যেটা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট ফিল্ম মানে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছে যে ফিল্মটা, তার নাম হচ্ছে টক্সিক। তার নাম কি? গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছে, তার নাম হচ্ছে টক্সিক। ডিরেক্টর হচ্ছে সাউলি ব্লিউভেট। সাউলি ব্লিউভেট। টক্সিক। দাদা আগের পেজটা একটু দেখাবে? হ্যাঁ, দেখে নাও ভালো করে। বেস্ট ফিল্ম হচ্ছে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা হচ্ছে টক্সিক সিনেমাটার জন্য। স্যার পিডিএফ দেবেন না? আগের স্লাইড দেখে নাও। বলো, আমেরিকার ইতিহাসে এমন কতজন রাষ্ট্রপতি আছে যারা 4 বছর পরাজয়ের পর রাষ্ট্রপতির পদ ফিরে পেয়েছেন? আমেরিকার ইতিহাসে এমন কতজন রাষ্ট্রপতি আছে? আমেরিকার ইতিহাসে এমন কতজন রাষ্ট্রপতি আছে যারা 4 বছর পরাজয়ের পরে আবার রাষ্ট্রপতির পদ ফিরে পেয়েছেন? কতজন? এরকম সংখ্যায় কটা? 1 জন, 2 জন, 3 জন, না 4 জন?
how many such presidents have there been in the history of America who resigned the presidency after 4 years of defeat? একজন, দুজন, তিনজন, 1 2 3 না 4 জন? বর্তমান আমেরিকা প্রেসিডেন্টের নাম কি? বর্তমানে আমেরিকা প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প, তাই না? ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। কোন পার্টি? কোন পার্টি? ডোনাল্ড ট্রাম্প কোন পার্টি? রিপাবলিকান পার্টি। ভেরি গুড, রিপাবলিকান পার্টি, রাইট। কাকে পরাজিত করেছে? কাকে পরাজিত করেছে? কমলা হ্যারিস, রাইট, কমলা হ্যারিসকে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, দুজন। সঠিক অ্যান্সার হবে অপশন বি, দুজন। ঠিক আছে, অপশন বি, দুজন। তো দেখে নেবো আমরা নিউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান পার্টি। জানুয়ারি 20 জানুয়ারি 2025-এ তিনি সিংহাসনে বসেন। ইলেকশন হয়েছে নভেম্বর 5 তারিখে, 2024 নভেম্বর 5 তারিখে ইলেকশন হয়েছে। টোটাল ভোটস অফ ইলেকটোরাল কলেজ 538টা, টোটাল ভোট হচ্ছে 538টা। ট্রাম্প রিসিভ ভোট 312, 31টা স্টেট থেকে 312টা ভোট পেয়েছে। ঠিক আছে, 312টা ভোট পেয়েছে। ভোট রিসিভ বাই কমলা হ্যারিস, ডেমোক্রেটিক পার্টি। রিপাবলিকান পার্টি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আর ডেমোক্রেটিক পার্টি অফ আমেরিকা কমলা হ্যারিস এই 226টা পেয়েছে। টোটাল 226টা ভোট পেয়েছে। এছাড়া আরো অনেকজনই ছিল, জিল স্টেইন, রবার্ট কেনেডি, ইন্ডিপেন্ডেন্ট পার্টি, গ্রিন পার্টি, এই সমস্ত পার্টিতে রয়েছে। তো ট্রাম্প ফার্স্ট প্রেসিডেন্ট আফটার এ গ্যাপ অফ 132 ইয়ার্স who won the re-election after 4 years of defeat। ঠিক আছে, ট্রাম্প হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট আফটার এ গ্যাপ অফ 132 years who won the re-election 4 years after 4 years of defeat। পরাজয়ের 4 বছর পরে, হ্যাঁ, রি-ইলেকশনের মাধ্যমে আবার পুনরায় সেই প্রেসিডেন্ট পদে বহাল হয়েছেন। এছাড়া এর আগে আর একজন ছিল, তিনি হচ্ছেন বিফোর দিস গ্রোভার ক্লেভিল্যান্ড। ঠিক আছে, ওটা 1893 খ্রিস্টাব্দে সেই একই সিচুয়েশন তৈরি হয়েছিল। 1893 খ্রিস্টাব্দে এনার বেলাতেও সেই একই সিচুয়েশন তৈরি হয়েছে। তার টোটাল এইরকম, হ্যাঁ, সংখ্যা হচ্ছে দুজন। গ্রোভার ক্লেভল্যান্ড, গ্রোভার ক্লেভল্যান্ড, গ্রোভার ক্লেভল্যান্ড দেখা যাচ্ছে নি? আরে দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, যা দেখা যাচ্ছে না একবার লেফট নিয়ে ঝাম করে জয়েন হয়ে যাও, দেখো দেখতে পাবে। তাহলে প্রশ্নের উত্তরটা কি হলো? টোটাল এরকম কয়জন আছে? দুজন আছে। একটা ডোনাল্ড ট্রাম্প, এবং ইনি 2025 এরকম হলেন। এছাড়াও এর আগে 1893 সালে গ্রোভার ক্লিভল্যান্ড, এর বেলাতেও সেম ঘটনাই ঘটেছিল। ঠিক আছে, এই সালটা মনে রাখবে, 132 বছর পর। 132, 1893 থেকে 132 বছর পর 2025। What was the motto of the 2024 summit of G20? G20 এর মোটো কি? G20 এর মোটো one earth, one family, one future, inclusive and resilient growth, building a just world and a sustainable planet, economic stability for future. What was the motto of 2024 summit of G20? আচ্ছা বলতো 2024 যে G20 সামিট হলো, এটা কততম? এটা কততম? 2026 যে G20 সামিট হলো, এটা কততম বলতে পারো কেউ? 19তম। ভেরি গুড, 19তম। এটা হচ্ছে 19তম। কোথায় অনুষ্ঠিত হয়েছে G20 সামিট 2024? কোথায় অনুষ্ঠিত হয়েছে? রিও ডি জেনেরিতে। ভেরি গুড, ব্রাজিলের রিও ডি জেনেরিতে। আচ্ছা, এর আগে যে 18তম G20 সামিট, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল জানো?
ইন্ডিয়াতে, ভেরি গুড, ইন্ডিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। তো এই 19তম যে G20 সামিট রয়েছে, এর মোটো কি? এর মোটো কি? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি নয়, এ নয় বাবা, এটা কিসের? এটা কিসের এই মোটোটা? আর একটা সামিটের আছে, আর একটা সামিটেরই আছে, তোমরা যেটা অ্যান্সার করলে, ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার। এটা যেটা 18তম G20 সামিট ইন্ডিয়াতে হয়েছিল, তার মোটো হচ্ছে এটা। বসুধৈব কুটুম্বকম, নাকি সংস্কৃতে বলা হচ্ছে বসুধৈব কুটুম্বকম, ভেরি গুড। হ্যাঁ, এটা 18তম 2023 সালে G20 সামিটের থিম ছিল, ঠিক আছে। তো এবারে হচ্ছে বিল্ডিং এ জাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড এ সাস্টেইনেবল প্ল্যানেট, দেখে নাও একবার। তো G20 মেম্বার্স এর মধ্যে আমরা দেখবো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, আফ্রিকা, কোরিয়া, তুর্কি, ব্রিটেন এন্ড আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড আফ্রিকান ইউনিয়ন। বলে রাখি, এখানে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন কোন সামিটে যোগদান করে, প্রশ্ন আসবে। লাস্টতম সংযোজনে কোন সামিটে এই ইউরোপিয়ান ইউনিয়ন ইনক্লুড হয়েছে G20-তে? বলো, G20-তে এই ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড আফ্রিকান ইউনিয়ন এরা দুজনে ইনক্লুড হয়েছে 19 না 18-তে? মানে 2023-এ না 2024-এ? 2024-এ G20-তে এরা দুজন ইনক্লুড হয়েছে, ঠিক আছে। বলছে রিপ্রেজেন্টেশন অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ইন দ্য G20 সামিট, ইউরোপিয়ান কমিশন এন্ড ইউরোপিয়ান কাউন্সিল ইজ ডান বাই দ্য চেয়ারম্যান। তো এখানে দেখে নেবো যে 18তম হয়েছে নিউ দিল্লি ইন্ডিয়াতে, 19তম 2024 রিও ডি জেনেরিওতে ব্রাজিলে, এবং 25-এ যেটা হবে G20 সামিট 25-এ হবে, যেটা কোথায়? সাউথ আফ্রিকাতে, ঠিক আছে। এটা এখন আপাতত ঠিক করা আছে, সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালে সাউথ আফ্রিকাতে G20 সামিট হবে এবছরে। নেক্সট প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য COP29 ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হেল্ড? COP29 জলবায়ু পরিবর্তন যে সম্মেলন অনুষ্ঠিত হলো, সেটা কোথায় হলো? দুবাই, বাকুতে আজারবাইজানে, বাকু আজারবাইজানে, নিউ ইয়র্ক আমেরিকাতে, না কায়রো ইজিপ্ট বা মিশর? COP29 অনুষ্ঠিত হলো কোথায়? 2024 সালে COP29 জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক অ্যান্সার হবে বাকু আজারবাইজান। সঠিক অ্যান্সার হবে বাকু আজারবাইজান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে বাকুতে। তো এখান থেকে একটা শর্ট ফর্ম অনেক পরীক্ষায় আছে, যে ইউএনএফসিসি এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশন, ভালো করে দেখো, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তো এই বছরের এই ক্লাইমেট চেঞ্জের একটা বিখ্যাত মানে টার্গেট আছে। এর হেডকোয়ার্টার বলে রাখি বন, জার্মানি। জার্মানি বনে, কোথায় অবস্থিত? বন, BONN, বন, ঠিক আছে। জার্মানির বনে অবস্থিত এই ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের সদর দপ্তর রয়েছে। তো এখানে বলা হয়েছে যে 2035 সালের মধ্যে 2035 সালের মধ্যে একটা নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্য প্রস্তুত করা হয়েছে, যেখানে বার্ষিক $3000 বিলিয়ন করে একটা টার্গেট রাখা হয়েছে, যে এই খরচাটা করে জলবায়ু চেঞ্জের উপরে একটা টার্গেট তারা পূরণ করবে, ঠিক আছে। 300 বিলিয়ন ডলার, 300 বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে সহায়তা প্রদান করার জন্য 2035 সালের মধ্যে একটি নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্য, যাকে নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল বলা হয়েছে। এটার জন্য নির্ধারিত টাকার পরিমাণ, এটা অনেক সময় পরীক্ষায় আসতে পারে, যে কত ডলার
নির্ধারণ করা হয়েছে, $300 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে, $300 বিলিয়ন। আন্ডার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে 2024 সালের ঋণের সীমা 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত লক্ষ টাকা করা হয়েছে? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, পিএম, প্রধানমন্ত্রী, এটা অনেক সময় শর্ট অ্যাব্রিভিয়েশন আছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কত সালে লঞ্চ হয় জানো? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কত সালে লঞ্চ হয় জানো? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কত সালে লঞ্চ হয়? হ্যাঁ, 2015 সালে। ভেরি গুড, 2015 সালে। তো এখানে 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত লক্ষ টাকা করা হয়েছে? মুদ্রা যোজনার যে ঋণের পরিমাণটা, লোনের পরিমাণটা, সেটা 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। মুদ্রা যোজনার ঋণটা পরিমাণটা 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। ঠিক আছে, তো এই PMMY 2024 এই যে যোজনাটা রয়েছে, এটা ফার্স্ট লঞ্চ হয়েছে 8 এপ্রিল 2015 সালে। ঠিক আছে, 8 এপ্রিল 2015 সালে। তো ফার্স্ট ম্যাক্সিমাম লোন লিমিট ছিল 10 লক্ষ টাকা, তো এখানে সেই লিমিটটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে 20 লক্ষ টাকা পর্যন্ত। হ্যাঁ, 20 লক্ষ টাকা পর্যন্ত এটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে বাজেট 2024-25 সালে মিনিস্টার, ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন। ঠিক আছে, নির্মলা সীতারামন, হ্যাঁ, এটা এই বাজেটটা পেশ করেছে। এবং আমরা এখানে দেখে নেব যে কোন কোন ক্যাটাগরিতে কত টাকা পাওয়া যায় প্রধানমন্ত্রী মুদ্রা স্কিমে। শিশুদের মধ্যে রয়েছে 50,000 টাকা, কিশোররা পাচ্ছে 50,000 থেকে 5 লক্ষ টাকা, তরুণ যেটা আগে ছিল আগে 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত, যেটা তরুণ প্লাস নিউ ইনক্লুড হয়েছে 10 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত, যেটা এবছরেই নতুন ভাবে সংযোজিত হয়েছে, সেটা হচ্ছে কত না 10 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত এবছর বাজেটে যেটা পাস করা হয়েছে মুদ্রা যোজনায়। দু থেকে এই তরুণ প্লাস এই প্রজেক্টটি, এর আন্ডারে এই প্রজেক্টটি লঞ্চ করা হয়েছে, যেটা কি বাড়িয়ে 10 লাখ থেকে 20 লাখ করা হয়েছে। নেক্সট, 2023-24 সালে ভারতে দুগ্ধ উৎপাদনের আনুমানিক পরিসংখ্যান কত? মিল্ক প্রোডাকশনে ভারতের টোটাল কত মিল্ক প্রোডাকশন হয়? এবং এটাও জানতে হবে স্ট্যাটিক এর মধ্যে যে কোন রাজ্য প্রথম মিল্ক প্রোডাকশনে, বলতে পারবে? দুগ্ধ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? দুগ্ধ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? হরিয়ানা। দেখো, দুগ্ধ উৎপাদন হয়েছে অপশন সি 239.30 মিলিয়ন টন, 239.30 মিলিয়ন টন দুগ্ধ উৎপাদন হয়েছে 23-24 সালে। ঠিক আছে, তো যেটা আগের বছর থেকে 5.62%, যেটা মানে পুরো 23-24 সালে এটা, এর আগে এটা 14-15-তে এটা হয়েছিল 146.3। হ্যাঁ, এবং 2023-24 সালে দেখা যাচ্ছে 239.30, যেটা পার্সেন্ট হিসাবে 10 বছরে যেটা ইনক্রিজ হয়েছে 5.62%। 10 বছরের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে 5.62%, 239.30 মিলিয়ন টন, হ্যাঁ, উৎপাদন হয়েছে। তো আমরা যদি দেখি টপ 5 স্টেট ইন মিল্ক প্রোডাকশন ইন 2023-24-এ, টপ রাজ্যটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। হ্যাঁ, সব থেকে হাইয়েস্ট র্যাঙ্কিং রয়েছে দুগ্ধ উৎপাদনে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। সেকেন্ড হচ্ছে রাজস্থান, থার্ড হচ্ছে মধ্যপ্রদেশ, ফোর্থ হচ্ছে গুজরাট এবং ফিফথ হচ্ছে মহারাষ্ট্র।
দুগ্ধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কে? উত্তরপ্রদেশ। দুগ্ধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ। সেকেন্ড হচ্ছে রাজস্থান, থার্ড মধ্যপ্রদেশ, ফোর্থ গুজরাট এবং 5 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র। জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন, ন্যাশনাল ন্যাচারাল ফার্মিং মিশন, ন্যাশনাল ন্যাচারাল ফার্মিং মিশন উইল বি ইমপ্লিমেন্টেড টিল দ্য পিরিয়ড অফ হুইচ ফিনান্স কমিশন। এই জাতীয় প্রাকৃতিক যে কৃষি মিশন রয়েছে কোন অর্থ কমিশনের সময়কালে বাস্তবায়িত হবে বা হয়েছে? কোন অর্থ কমিশন? 12th, 14th, 15th না 16th? বর্তমানে কোন অর্থ কমিশনের আন্ডারে রয়েছে আমরা, বলতো? বর্তমানে কোন অর্থ কমিশনের আন্ডারে রয়েছে, মানে এখন প্রেজেন্ট অর্থ কমিশন কোনটা চলছে, 15 না 16? 16 ফিনান্স কমিশন রয়েছে বর্তমানে, এখন 16 ফিনান্স কমিশন রয়েছে। তো এই ন্যাচারাল ফার্মিং মিশন সেটা কোন বছরে বা কোন ফিনান্স কমিশনে বাস্তবায়িত হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, 15th ফিনান্স কমিশন। সঠিক অ্যান্সার হবে 15th ফিনান্স কমিশন। নেক্সট কোয়েশ্চেন, সঞ্জয় মূর্তি কখন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে নিযুক্ত হন? সঞ্জয় মূর্তি, তোমরা নাম শুনেছো, প্রেজেন্ট যে ক্যাগ রয়েছেন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তিনি কখন নিযুক্ত হন? 15ই আগস্ট 2024, 2রা অক্টোবর 2024, 21শে নভেম্বর 2024 না 1 জানুয়ারি 2025? সঞ্জয় মূর্তি বর্তমানে ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে পদে রয়েছেন। তো তিনি কোন তারিখে কত সালে ক্যাগ পদে অধিষ্ঠিত হন? সঠিক অ্যান্সার হবে 21শে নভেম্বর 2024 সালে। অপশন সি, 21শে নভেম্বর 2024 সালে। 21শে নভেম্বর 2024 সালে, ঠিক আছে? হ্যাঁ, 21শে নভেম্বর 2024 সালে। এই ক্যাগ এর আর্টিকেল কত, কোন আর্টিকেলে রয়েছে এটা? 148 থেকে 151, তাই না? 148 থেকে 151তম ধারাতে এই ক্যাগ সম্পর্কে বলা হয়েছে। 148 থেকে 151 এই ধারাতে ক্যাগ সম্পর্কে বলা হয়েছে। দেখবো আমরা সঞ্জয় মূর্তি ইজ ইন্ডিয়ানস নিউ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে? এর আগে, আচ্ছা, এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে নিয়োগ করেন? কে শপথ বাক্য পাঠ বা কে নিয়োগ করেন? প্রেসিডেন্ট করেন। প্রেসিডেন্ট ছিলেন দ্রৌপদী মুর্মু, তাই না? দ্রৌপদী মুর্মু। তো এর আগে ক্যাগ পদে কে ছিলেন? সঞ্জয় মূর্তির আগে ফরমার ক্যাগ কে ছিলেন? ফরমার ক্যাগ এর আগে গিরিশ চন্দ্র মুর্মু, রাইট। সঠিক অ্যান্সার হবে ফরমার ক্যাগ দে গিরিশ চন্দ্র মুর্মু, ঠিক আছে? গিরিশ চন্দ্র মুর্মুর পদে স্থলাভিষিক্ত হলেন কে? সঞ্জয় মূর্তি। এই ক্যাগের যে টেনার রয়েছে, মানে মেয়াদ রয়েছে, আমরা জানি 6 বছর, তাই না? ক্যাগের মেয়াদ কত? 6 বছর। ক্যাগ 6 বছর অথবা 65 ইয়ার্স অফ এজ। তার যদি বয়স 65 বছর হয়ে যায় তার আগেই, তাহলে সে মানে রিটায়ার্ড করবে এবং 6 বছর পর্যন্ত সে একটানা থাকতে পারবে, ঠিক আছে? 6 বছর পর্যন্ত সে একটানা থাকতে পারবে। বলছে দ্য টেনার অফ দ্য ডিফেন্স সেক্রেটারি অফ ইন্ডিয়া ইউজুয়ালি লাস্ট ফর হাউ মেনি ইয়ার্স? ভারতের প্রতিরক্ষা সচিবের মেয়াদ সাধারণত কত বছর স্থায়ী হয়? প্রতিরক্ষা সচিব, ভারতের যিনি প্রতিরক্ষা সচিব রয়েছেন, তার কার্যকালের মেয়াদ কত বছর? 1 বছর, 2 বছর, 3 বছর না 5 বছর?
ভারতের প্রতিরক্ষা সচিবের কার্যকালের মেয়াদ কত বছর? না, প্রতিরক্ষা সচিবের কার্যকালের মেয়াদ হচ্ছে 2 বছর, মাত্র 2 বছর। ভারতের প্রতিরক্ষা সচিবের কার্যকালের মেয়াদ হচ্ছে 2 বছর। তো বর্তমানে প্রতিরক্ষা সচিব কে বলতে পারবে কেউ? বর্তমানে ভারতের প্রতিরক্ষা সচিবের নাম কি? বর্তমানে ভারতের প্রতিরক্ষা সচিবের নাম কি? রাজেশ কুমার, ভেরি গুড, রাজেশ কুমার সিং। বর্তমানে ভারতের প্রতিরক্ষা সচিবের নাম হচ্ছে রাজেশ কুমার সিং। বর্তমানে ভারতের প্রতিরক্ষা সচিবের নাম হচ্ছে রাজেশ কুমার সিং। এর সাথে সাথে বলে রেখে দিই, ইন্ডিয়ার ফার্স্ট ডিফেন্স সেক্রেটারি, প্রতিরক্ষা সচিব, ভারতের প্রথম প্রতিরক্ষা সচিব ছিলেন H.M. প্যাটেল। 1947-48 সালে H.M. প্যাটেল ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা সচিব। H.M. প্যাটেল বর্তমানে সিনিয়র IAS অফিসার। রাজেশ কুমার সিং হচ্ছে ইন্ডিয়ার বর্তমান প্রতিরক্ষা সচিব, নিউ ডিফেন্স সেক্রেটারি অফ ইন্ডিয়া রাজেশ কুমার সিং, যিনি গিরিধর আরমানে এর পরিবর্তে বা এর স্থলাভিষিক্ত হলেন। ঠিক আছে, গিরিধর আরমানে, এর আগের যিনি ছিলেন তিনি হচ্ছেন গিরিধর আরমানে। তাহলে এখান থেকে কি জানতে পারলাম? H.M. প্যাটেল, যিনি হচ্ছেন ফার্স্ট ভারতের প্রতিরক্ষা সচিব, বর্তমানে প্রতিরক্ষা সচিবের নাম হচ্ছে রাজেশ কুমার সিং, এবং এর আগের প্রতিরক্ষা সচিবের নাম ছিল গিরিধর আরমানে। Who won the title of Miss International 2024? Miss International of the 24, Miss International of the Miss International 2024 কে পুরস্কার জিতলেন? কাদিলা রোকা, রেশমি সিন্ধে, হুইনথি থান থুই, না অ্যান্দ্রিয়া রুবিও? এর মধ্যে কোনটা ভারতীয় নাম বলতে পারবে কেউ? এর মধ্যে এই চারটে নামের মধ্যে কে ভারতীয়? রাইট, সিন্ধে, রেশমি সিন্ধে, ইনি হচ্ছেন ভারতীয়। বাট মিস ইন্টারন্যাশনাল কিন্তু হতে পারেননি রেশমি সিন্ধে। ইনি কিন্তু প্রতিযোগিতায় ছিল, ভারতের হয়ে ইনি লড়েছিলেন। মিস সিন্ধে। অ্যান্সার হবে মিস ইন্টারন্যাশনাল হুইন থি থাং থুই, হুইন থি থাং থুই, অপশন সি সঠিক অ্যান্সার হচ্ছে। এর বাড়ি কোথায়? হুইন থি থাং থুই বাড়ি কোথায় বলতে পারবে কেউ? নাম দেখে চায়নাই মনে হচ্ছে। নামটা যা কঠিন, ভিয়েতনাম। মিস ইন্টারন্যাশনাল হুইন থি থাং থুই এর বাড়ি হচ্ছে ভিয়েতনাম। কোথায় বাড়ি? ভিয়েতনাম। ঠিক আছে, নেক্সট, হু রিপ্রেজেন্টেড ইন্ডিয়া এট মিস ইন্টারন্যাশনাল 2024? মিস ইন্টারন্যাশনাল 2024 ভারতের প্রতিনিধিত্ব কে করেছিলেন? ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ইনি, এর নাম কি? ভারতের হয়ে মিস ইন্টারন্যাশনাল 2024 প্রতিনিধিত্ব করেছিলেন। আচ্ছা, মিস ইন্টারন্যাশনাল 2024 যে অনুষ্ঠানটা হলো সেটা জাপানে, ঠিক আছে? কোথায় হয়েছে? জাপান, জাপানে হয়েছে। তো ভারত হয়ে প্রতিনিধিত্ব করেছে কি? রেশমি সিন্ধে। ঠিক আছে, রেশমি সিন্ধে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে রেশমি সিন্ধে। পরের প্রশ্ন, জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে, জাপানের টোকিওতে। বেশ, এর সাথে সাথে এখানে বলে দিই, হুইন থি থাং থুই, হ্যাঁ, মিস ইন্টারন্যাশনাল 2024 খেতাব অর্জন করেন। তাকে মিস ইন্টারন্যাশনাল 2023 যে বিজয়ী হয়েছিল, সবসময় এটাই হয় যে আগের বছর যে বিজয়ী হয় সে পরের বছরের বিজয়ীকে মুকুট পরিয়ে দেয়। তো আগের বছরে যিনি মিস ইন্টারন্যাশনাল 2023 যিনি ছিলেন ভেনেজুয়েলার আন্দ্রেয়া রুবিও 2023 সালে মিস ইন্টারন্যাশনাল হয়েছিলেন। ঠিক আছে,
রেশমি সিন্ধের বাড়ি হচ্ছে মুম্বাই। রেশমি সিন্ধের বাড়ি হচ্ছে মুম্বাই। বলো মিস আর্থ, হু ওন দ্য টাইটেল অফ মিস আর্থ 2024? মিস আর্থ প্রতিযোগিতায় কে প্রথম হন? বি মিলান উইন্ডোরস্কি, নিভা এন্টিজানা, হ্যারাল্ড ডট্টির, না জেসিকা লেনে? বলো। ফিলিপাইন্স ম্যানিলাতে 2024 সালে মিস আর্থ প্রতিযোগিতা হলো ফিলিপাইন্সের ম্যানিলা। কোথায়? ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে ম্যানিলা শহরে মিস আর্থ প্রতিযোগিতা হলো। তো এই প্রতিযোগিতায় কে প্রধান শিরোপা পেয়েছেন? সঠিক অ্যান্সার হবে জেসিকা লেনে। জেসিকা লেন, অপশন ডি হবে জেসিকা লেন। এই জেসিকা লেনের বাড়ি কোথায়? এই জেসিকা লেনের বাড়ি কোথায় বলতে পারবে কেউ? এই জেসিকা লেনের বাড়ি কোথায়? 22 বছর বয়সী এই জেসিকা লেনের বাড়ি কোথায়? জানো? অস্ট্রেলিয়া, রাইট, অস্ট্রেলিয়া। দেখো ফিলিপাইন্সের ম্যানিলাতে হয়েছে 2024 আর্থ, মিস আর্থ 2024 ফিলিপাইন্সের ম্যানিলাতে। টোটাল কান্ট্রিজ ছিল 76, ঠিক আছে? ভারতও ছিল। তো ভারতে হয়ে যে রিপ্রেজেন্ট করেছিল মিস আর্থ গৌরী গোথানকর, মুম্বাই বাসিন্দা গৌরী গোথানকর মিস আর্থ হয়ে ভারতের হয়ে রিপ্রেজেন্ট করেছিল, ঠিক আছে? আর 22 বছর বয়সী এই জেসিকা লেন অস্ট্রেলিয়া বাড়ি, তিনি প্রথম হয়েছে মিস আর্থ 2024। ভারতের নামটা মনে রাখবে, গৌরী গোথাঙ্কার মুম্বাই, আর মিস আর্থ হয়েছে অস্ট্রেলিয়ার জেসিকা লেন। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য উইনিং নভেল অফ দ্য বুকার প্রাইজ 2024? বলো নোবেলটার নাম কি? উইনিং নোবেল, হুইচ ইজ দ্য উইনিং নোবেল অফ দ্য বুকার প্রাইজ 2024? জেমস অরবিটাল, ক্রিয়েশন লেক, স্টোন ইয়ার্ড ডিভোশনাল? 2024 ম্যান বুকার প্রাইজ পেয়েছে 2024 সালে বুকার প্রাইজ পেয়েছে যে নোবেলটা, যে উপন্যাসটা, তার নাম হচ্ছে অরবিটাল। তার নাম কি? অরবিটাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অরবিটাল বুকার প্রাইজ পেয়েছে 2024-এ। তো দেখে নেবো এই বুকার প্রাইজ শুরু হয় 1969 সাল থেকে। বুকার প্রাইজ দেওয়া শুরু হয় 1969 সাল থেকে, ঠিক আছে? হ্যাঁ, 1969 সাল থেকে বুকার প্রাইজ দেওয়া শুরু হয়। এই বুকার প্রাইজটা দিচ্ছে 2024 সালে বুকার প্রাইজটা দিয়েছে লন্ডনে ব্রিটিশ রাইটার সামান্থা হারভে। দেখো ব্রিটিশ রাইটার সামান্থা হারভে ওয়াজ গিভেন দিস অ্যাওয়ার্ড ফর হার নোবেল অরবিটাল। সামান্থা হারভে, হ্যাঁ, অনেকে আমার নামটার সাথে মিল আছে, সুমন্ত আর সামান্থ, যাই হোক, ঠিক আছে? তো যাই হোক, আমি তো আর ধর বুকার প্রাইজ পাবো না, নামের সাথে একটু মিল আছে, এটি আমি খুশি। তো সামান্থা হারভে অরবিটাল উপন্যাসের জন্য, হ্যাঁ, অরবিটাল উপন্যাসের জন্য কি পেয়েছে? বুকার প্রাইজ 2024 পেয়েছে। দেখো এখানে একটা লিস্ট করা আছে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে নভেলিস্টরা রয়েছে বুকার প্রাইজ পেয়েছে, এর আগে কারা কারা রয়েছে একটা লিস্ট করে দেওয়া আছে, এটা স্ট্যাটিকের মধ্যে আসবে, এবং কোন নভেলটার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছেন। দেখো 1971 সালে ভিএস নৈপাল, 1971 সালে ভিএস নৈপাল বুকার প্রাইজ পেয়েছে কোন গ্রন্থের জন্য? ইন এ ফ্রি স্টেট, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, ইন আ ফ্রি স্টেট। 1981 সালে সালমান রুশদে বুকার প্রাইজ পেয়েছে, 1981 সালে সালমান রুশদে মিডনাইট চিলড্রেন,
1981 সালে সালমান রুশদে বুকার প্রাইজ পেয়েছে মিডনাইট চিলড্রেন লেখার জন্য। নেক্সট হচ্ছে 1997 সালে অরুন্ধতী রয়, 1997 সালে অরুন্ধতী রয় দ্য গড অফ স্মল থিংস নভেলের জন্য বুকার প্রাইজ পান। অরুন্ধতী রয় দ্য গড অফ স্মল থিংস এই বইটি লেখার জন্য। 2006 সালে কিরণ দেশাই দ্য ইনহেরিটেন্স অফ লস, 2006 সালে কিরণ দেশাই দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি লেখার জন্য নোবেল বুকার প্রাইজ পান। এবং 2008 সালে অরবিন্দ আদিগ দ্য হোয়াইট টাইগার, অরবিন্দের লেখা দ্য হোয়াইট টাইগার 2008 সালে বুকার প্রাইজ তিনি পান এই বইটি লেখার জন্য, দ্য হোয়াইট টাইগার লেখার জন্য। আদিগা, হ্যাঁ আদিগা। হচ্ছে who was awarded the জামনালাল বাজাজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার অফ 2024? জামনালাল বাজাজ আন্তর্জাতিক পুরস্কার কাকে দেওয়া হয়েছে? জামনালাল বাজাজ ইন্টারন্যাশনাল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হবে এরিক কুমেদিসা, এরিক কুমেদিসা। জামনালাল বাজাজ আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়েছে এরিক কুমেলিসাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান কে, যিনি ভারতের সেরা ব্যাংক 2024 পুরস্কার পেয়েছেন? ইনি একজন বিখ্যাত ব্যক্তি। 2024 সালে স্টেট ব্যাংক সেরা ব্যাংক, ভারতের যত ব্যাংক রয়েছে কমার্শিয়াল পাবলিক ব্যাংক যত রয়েছে তার মধ্যে থেকে বেস্ট ব্যাংকের শিরোপা পেয়েছে 2024 সালে। তো তিনি কার চেয়ারম্যান, যিনি চেয়ারম্যান ছিলেন সেই সময় বা এখনো বর্তমানে রয়েছেন যিনি, তার নাম কি? দীনেশ কুমার খাড়া, CF শেট্টি, শক্তিকান্ত দাস, উর্জিত প্যাটেল। এখানে দুজনের ছবি দেওয়া আছে, একজন দীনেশ কুমার খাড়া আর একজন CF শেট্টি, দুজনের ছবি দেওয়া আছে। দেখো দীনেশ কুমার খাড়া আর CF শেট্টি, এরা একজন প্রেজেন্ট চেয়ারম্যান অফ SBI আর একজন ফর্মার চেয়ারম্যান অফ SBI। তো এখানে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার হবে CS শেট্টি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে CS শেট্টি, যিনি বর্তমানে SBI এর চেয়ারম্যান পদে রয়েছেন। ইনি SBI চেয়ারম্যান পদে থাকাকালীনই 2024 সালে ইন্ডিয়ার বেস্ট ব্যাংক 2024 শিরোপা পেয়েছেন SBI। ঠিক আছে, তো এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন দীনেশ কুমার খাড়া, বর্তমানে হচ্ছে CS শেট্টি। এটা বর্তমানে, এটা প্রেজেন্ট, এটা ফরমার। এর সাথে সাথে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া 2024 অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, দিস অ্যাওয়ার্ড আমেরিকাস গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন বাই অক্টোবর 2024 ওয়াজ গিভেন টু। এই পুরস্কারটা কে দিয়েছে? আমেরিকার গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন। ঠিক আছে, তো SBI বর্তমানে চেয়ারম্যান হচ্ছে CS শেট্টি রিসিভ দিস অ্যাওয়ার্ড। ওকে, বেশ। নেক্সট আমরা দেখব যে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? ফার্স্ট ইনস্টলেশন কত সালে? 1955 সালে, তাই না? 1955 সালে 1 জুলাই। দেখো 1955 সালে 1 জুলাই ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্যাংক ইন ইন্ডিয়া, সব থেকে প্রাচীনতম ব্যাংকের নাম হচ্ছে SBI, যার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, টাইপ হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক, ওয়ের ওল্ড নেম ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। SBI এর পুরনো নাম হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, মনে রাখবে SBI এর পুরনো নাম হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা মার্জ অফ 5 ফর্মার সাবসিডিয়ারি ব্যাংক অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা 5টা ব্যাংক যুক্ত হয়ে এই ব্যাংকটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো
বর্তমানে ডিজিটাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, একটা ডিজিটাল ইনিশিয়েটিভ নাম হচ্ছে ইউনো। এই ইউনোর ফুল ফর্ম আসবে পরীক্ষাতে অনেক ক্ষেত্রে, যেমন বিভিন্ন পরীক্ষায় আছে। ইউনোর ফুল ফর্ম হচ্ছে ইউ অনলি নিড ওয়ান, ঠিক আছে, ইউ অনলি নিড ওয়ান। ইউনো অ্যাপ্লিকেশন রয়েছে এসবিআই এর, যার পুরো নাম হচ্ছে ইউ অনলি নিড ওয়ান। বর্তমানে এই এসবিআই এর 22,000 ব্রাঞ্চ রয়েছে এবং 58,000 এটিএম রয়েছে, 58,000 প্লাস এটিএম রয়েছে সারা ভারতে। ইন্ডিয়ান লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক এসবিআই। Recently, Vivek Devroy passed away. He was related which field? বিবেক দেবরায় একজন, তিনি মারা গেলেন এই কিছুদিন আগে। হ্যাঁ, যিনি মারা গেলেন তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? মেডিসিন, পলিটিক্স, ইকোনমিক্স না সায়েন্স? কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স, বিবেক দেবরায় ইকোনমিক্স এর সাথে সম্পর্কিত, ঠিক আছে। 69 মানে 69 বছরে মারা গেলেন, নিউ দিল্লিতে বাসিন্দা ছিলেন। ইনি ছিলেন কে? চেয়ারম্যান অফ দ্য প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল। দেখো, ইনি কে ছিলেন? বিবেক দেবরায়। ইনি ছিলেন ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল, ঠিক আছে, চেয়ারম্যান অফ দ্য ইকোনমিক, চেয়ারম্যান অফ দ্য প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইজারি। পিএম প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে, চেয়ারম্যান অফ দ্য পিএমইএসি, প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন বিবেক দেবরায়। তিনি 69 বয়সে মারা গেলেন 2024 সালে। হ্যাঁ। হু ইজ দ্য অথর অফ দ্য বুক রতন টাটা এ লাইফ? রতন টাটা এ লাইফ এই বইটার রচয়িতাকে? রতন টাটা এ লাইফ এই বইটার রচয়িতাকে? আর গোপালকৃষ্ণন, থমাস ম্যাথিউ, দীপক পারেখ না নন্দন নীলেকানি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, থমাস ম্যাথিউ। থমাস ম্যাথিউ এই বইটা লিখেছেন কে? থমাস ম্যাথিউ। রতন টাটা এ লাইফ। On which day is the birth anniversary of Birsa Munda celebrated? বিরসা মুন্ডার জন্মবার্ষিকী কোন দিন পালন করা হয়? বিরসা মুন্ডার জন্মবার্ষিকী কোন দিন পালন করা হয়? বিরসা মুন্ডার জন্মবার্ষিকী কোন দিন পালন করা হয়? ভেরি গুড, 15ই নভেম্বর। সঠিক অ্যান্সার হবে 15ই নভেম্বর। 15ই নভেম্বর। দেখো, বিরসা মুন্ডা বার্থ অফ 15 নভেম্বর 1875 সালে ইনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে। কোথায়? উলিহাট্টু, ঝাড়খণ্ডে উলিহাট্টুতে। হ্যাঁ। নেক্সট দেখো, উলগুলান লিড, উলগুলান বা গ্রেট রিভোল্ট, যেটা মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত, ঠিক আছে। এবং এর নাম অনুসারে, মানে এই যে সেলিব্রেট হলো, ট্রাইবাল প্রাইড ডে বলা হচ্ছে। বিরসা মুন্ডার যে জন্মদিনটাকে ট্রাইবাল প্রাইড ডে পালন করা হচ্ছে, ঠিক আছে। কি বলা হচ্ছে? ট্রাইবাল প্রাইড ডে অন বিরসা মুন্ডাস বার্থ অ্যানিভার্সারির জন্য এটাকে ট্রাইবাল প্রাইড ডে, 15ই নভেম্বর এই দিনটাকে ট্রাইবাল প্রাইড ডে হিসাবে পালন করা হবে। ভিনব্যাক্স হলো ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত একটা দ্বিপাক্ষিক সামরিক মহড়া? ভিনব্যাক্স একটা সামরিক মহড়া, এটা কোন দেশের সাথে হয়েছে? ভারতের সাথে। ভি দিয়ে কি আছে দেখে নাও, ভি আর ইন্ডিয়া, ভিনব্যাক্স। ভি দিয়ে কি আছে? ভিয়েতনাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভিয়েতনাম। ভিয়েতনাম আর ইন্ডিয়া, ভি দিয়ে ভিয়েতনাম, ইন্ডিয়া। তো এটা ইন্ডিয়ার সাথে ভিয়েতনাম, ঠিক আছে। ইন্ডিয়ার সাথে কি? ভিনব্যাক্স, ভিয়েতনাম। তো এরকম কয়েকটা তোমার রয়েছে। আচ্ছা, এর সাথে বলে রেখে দিই, এই যে সামরিক মহড়া ভিনব্যাক্স, ঠিক আছে, এটা ইন্ডিয়া আর ভিয়েতনামের জন্য রয়েছে। তো কয়েকটা সম্প্রীতি, যেমন বাংলাদেশ ভারত, হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়া চীন, হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়া চীন, মিত্র শক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সূর্য কিরণ ইন্ডিয়া নেপাল, আর থিমব্যাক্স ইন্ডিয়া সিঙ্গাপুর। থিমব্যাক্স, ভিমব্যাক্স,
ইন্ডিয়া ভিয়েতনাম, সিমব্যাক সিঙ্গাপুর ইন্ডিয়া, ঠিক আছে। সূর্যকিরণ ইন্ডিয়া নেপাল, মৃত্য শক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়া চীন, আর সম্প্রীতি ভারত বাংলাদেশের সামরিক দ্বিপাক্ষিক সামরিক মহড়া। এই নামগুলো একটু মনে রাখবে, এগুলো স্ট্র্যাটেজি কাজে লাগবে। লাস্ট কোয়েশ্চেন আজকে, ইস্টার্ন স্ট্রাইক 2024 মিলিটারি এক্সারসাইজ ওয়াজ কন্ডাক্টেড বিটুইন হুইচ ফোর্স। ইস্টার্ন স্ট্রাইক 2024 নামে একটা মিলিটারি সামরিক মহড়া রয়েছে, সেটা পরিচালিত হয় কোন মাধ্যমের দ্বারা? ইন্ডিয়ান আর্মি অনলি, অনলি ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড নেভি, ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স অ্যান্ড নেভি, না ইন্ডিয়ান নেভি অনলি? ইস্টার্ন স্ট্রাইক নামে একটা মিলিটারি এক্সারসাইজ রয়েছে, সামরিক মহড়ার নাম রয়েছে ভারতেরই। তো এটা কোন মাধ্যমে, মানে কারা, কোন আর্মিরা? এয়ার না নেভি, এয়ার নেভি না আর্মি? এরা আমাদের তিনটেই যে দল রয়েছে, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভি, এই তিনটে দলই এটা ইস্টার্ন স্ট্রাইকটা প্র্যাকটিস করে। ইস্টার্ন স্ট্রাইক বলে যে 2024 মিলিটারি এক্সারসাইজ রয়েছে, এটা তিনটে দলের জন্য রয়েছে, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভি। ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভি তিনটেই পার্টিসিপেট করে, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড ইন্ডিয়ান নেভি, এই তিনটেই পার্টিসিপেট করে। ইস্টার্ন সেক্টর বলতে এখানে সিকিম অ্যান্ড অরুণাচল প্রদেশের যে বর্ডার রয়েছে, সেই বর্ডারে এখানে এটা প্র্যাকটিস হয়। ইস্টার্ন পাহাড় 2024 নামে পরিচিত, ইস্টার্ন স্ট্রাইক, হ্যাঁ 2024। ঠিক আছে, আরো কোশ্চেন আছে ইম্পর্টেন্ট এরকমই, তো আরো অন্য কোনো দিন ক্লাসে করাবো এরকম প্রশ্ন, কিন্তু তোমাদের রেলের পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষায় আসবে, ঠিক আছে। প্রশ্ন কেমন লেগেছে, ক্লাস কেমন লেগেছে জানাবে।